বন্ধুরা, প্রিয়ার একটা ভিডিও দেখলাম, ফ্ল্যাটটা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও শেষে বললো এখনও ফাইনাল ডিসিশন হয়নি, তবে যেটা মোটামুটি বুঝলাম ফ্ল্যাটটাকে ছেড়ে দিতে হবে, কারণ ওর শ্বশুর অসুস্থ। তো শ্বশুর গ্রামের বাড়িতে আছে, শ্বশুরকে ওর দেখভাল করতে হবে, তো সেই কারণে ওকে ফ্ল্যাটটা ছাড়তে হবে। ও ফ্ল্যাটটা ছাড়তে চাইছে না। ও এটাও বললো যে আমি ওর হাজব্যান্ড মানে বিশ্বজিৎ তাকেও বলেছে যে বাবাকে এখানে নিয়ে এসো, তাহলে সব দিকে মানে খুব সুবিধা হয়, ওয়াশরুমটা ইউজ করতে সুবিধা হয়, বাচ্চার মানে আয়ুষের পড়াশুনোর দিকটা ওখান থেকে কাছে। আর ও যে ওর গ্রামের বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স হয়ে যায় একটা বাচ্চার পক্ষে, এমনিতেই সকালবেলায় স্কুলটা থাকে যে টাইমটাতে স্কুল, তাহলে এতটা ডিস্টেন্স হলে তাকে কতটা তাড়াতাড়ি বেরোতে হবে, জার্নিতেই তো যাতায়াতেই তো অনেকটা টাইম চলে যাবে, তাই না? তারপরে বাচ্চাটার আর সেই মানে ফিজিক্যাল ফিটনেস থাকবে না যে তারপরে সে একটু পড়াশোনা করবে। শুধু স্কুলে গেলেই তো পড়াশোনা করা হয়ে যায় না, বাড়িতেও তো পড়াশোনা করতে হয়। তাহলে একজন বাবা হয়ে তার সমস্ত দিকগুলো ভাবা উচিত। আর সব থেকে বড় কথা, আজকে দেখো প্রিয়া সবেমাত্র আরেকটা সন্তানের মা হয়েছে, ওইটুকু ছোট বাচ্চা, ওইটুকু বাচ্চা নিয়ে ওর সিজার হয়েছে। একটা মাস বোধ হয় ও একটু কোনো রকমে ওই ফ্ল্যাটে ওর মা ছিল বা বোনেরা ছিল, কোনো রকমে কাটিয়েছে। ও কিন্তু আর একটা দিনও রেস্ট পায়নি, ও কিন্তু সেই থেকে পড়েই চলেছে সিজার, দুটো সিজার, তারপরে দুটো বাচ্চা। যতই আয়ুষ একটু বড় হয়ে যাক, তারও সবটা ওর নিজের হাতে করতে হয়। শ্বশুর অসুস্থ, তার দেখভাল হ্যাঁ লোক রাখবে বলেছে, এখনো পর্যন্ত রাখেনি, রাখবে। লোক থাকলেও নিজেদের বাড়ির লোকের মতো কেউ করবে না, বাড়ির লোককে কিছু না কিছু করতেই হয়। তারপরে গ্রামের বাড়িতে রান্না বান্না, যেটা মানে ওর ফ্ল্যাটের মধ্যে সবটা হাতের মুঠোই ছিল, সমস্তটা আরেঞ্জেবল ছিল, তাই না? আজকে দেখো বাসনটা ধুতে ওকে টেনে নিয়ে যেতে হচ্ছে বাইরে, কষ্ট করে বাসনটাকে ধুতে হচ্ছে, জল টেনে কাজ করতে হচ্ছে। ফ্ল্যাটে সেটা হতো না, মোটরের জল ও নিজের ইচ্ছে মতো করতে পারতো। ওয়াশরুমে বসে একদম কল ছেড়ে কাঁচা ধোয়া থেকে সমস্তটা ওর হাতের মুঠোই ছিল। তারপরে ওয়াশরুমটা একদম ফ্ল্যাটের ঘরের মধ্যেই ছিল, সেটা ইউজ করতে সুবিধা। আজকে এই শ্বশুরকে ওয়াশরুমে নিয়ে যাওয়া নিয়ে আসা, তাকে টাইম মতো খেতে দেওয়া, যতই লোক রাখা হোক খাবার দাবারটা রেডিগুলো তার সামনে দিতে হবে। লোক তো 24 ঘন্টা থাকবে না, একটা টাইম এসে চলে যাবে, তখন গিয়ে প্রিয়াকে দেখতে হবে। যে মেয়েটা সদ্য মা হয়েছে, জাস্ট কিছুদিন হয়েছে মা হয়েছে, কয়েকটা মাস, তো সেখানে দাঁড়িয়ে সেই মেয়েটা 1 মাস ও বলে ঠিক করে রেস্ট পায়নি, তাহলে ওর হাজব্যান্ডের এটা তো বোঝা উচিত। তারপরে বাচ্চাটার পড়াশোনার জন্য ওকে ফ্ল্যাটে আসতে হয়েছে। হ্যাঁ, প্রিয়াকে আমরা হটকারী বলি, কারণ ওর একটা ডিসিশান ও স্টিক করে, ওর কোনো ডিসিশান ঠিকঠাকভাবে হয় না, কোনো ডিসিশান ও ঠিক মানে অনেকটা দিন পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে না, তার আগেই দুদিনের মধ্যে ডিসিশানটা ভেস্তে যায়। যাই হোক, যেরকম আমরা খামার বাড়ি দেখলাম, আমার বাড়ি দেখলাম, তারপরে আরও এরকম বহু কিছু দেখেছি, তারপরে ফ্ল্যাটে শিফট হওয়া, তো এগুলো পুরোনো কথা, অনেক কিছু এই নিয়ে হয়ে গেছে, অনেক কিছু বলেছে। তো ফ্ল্যাটে শিফট হওয়াটার মেইন কারণই ছিল ও যেটা বলেছে ওর ছেলেকে মানুষ করা উপযুক্ত। আজকে ও যতই বলুক যে যদি আমার ছেলের ওপরে কোনো আঁচ আসে যে আমাকে স্কুলটা চেঞ্জ করতে হবে, তাহলে তো আমি করবোই না, কিন্তু কদিন পারবে? এখন বর্ষা, এই বর্ষার সময় এতটা দূর, ওর হাজব্যান্ড ওকে নিয়ে আসবে, বাচ্চাটিকে নিয়ে স্কুলে যাবে, জিম ঠিক করে একবারে বাচ্চাটিকে নিয়ে যাবে। ও বলছে আবার ফালাকাটায় আরেকটা ঘর, কমের মধ্যে 2,5-3 হাজারের মধ্যে একটা ঘর রাখা হবে, সেখানে ওই আর কি বাচ্চাটিকে স্কুলে দিয়ে জিম থেকে ওর হাজব্যান্ড সেখানে এসে থাকবে, আবার কখনো ওদের মনে হলে থাকবে, সেটা কখনো। আর যখন না এক জায়গায় সেটেল হয়ে যাবে না, তখন দেখবার ইচ্ছে করবে না ওই যে আবার গিয়ে সব পরিষ্কার করে এই হাফ বেলার জন্য বা 2 ঘন্টার জন্য গিয়ে সময় কাটায়, সেটা কিন্তু কখনোই ইচ্ছে করবে না। তারপর একটা জিনিস দেখো, যতই ওখানে ঘর নেওয়া থাকুক না কেন, ও বাচ্চাটিকে তো সেই গ্রামের বাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত তাকে যাতায়াত করতেই হচ্ছে, এতটা লং টাইম, এত লং ডিস্টেন্স, তাকে তো সেটা নিয়েই চলতে হচ্ছে, তাই না? তো সেখানে একটা বাচ্চা কদিন পারবে? এখন মানে বর্ষার একটা এত বড় একটা জিনিস থাকে, তারপরে এতটা রাস্তা, একটা রিস্কও থাকে, তারপরে এরপরে ঠান্ডা চলে আসলে তখন তো আরও সমস্যা হবে, তাই না? তাহলে এইটা ওর হাজব্যান্ডের বিশ্বজিৎ তার ভীষণভাবে ভাবা উচিত ছিল। আমি বুঝতে পারছি না কেন নিজের সিদ্ধান্তে স্টিক আছে, কেন নিজের ওয়াইফে মানে ইচ্ছেটাকে মূল্য দেওয়া হচ্ছে না, কোনো প্রায়োরিটি কি নেই? অথচ দেখো পুরো সংসার, ছেলে, হাজব্যান্ড, এমনকি শ্বশুরের যে ট্রিটমেন্টটা, সমস্তটাই কিন্তু প্রিয়ার নিজের খরচাতে, মানে নিজের ইনকামের আর কি এই খরচাটা আসছে, তাই না? কারণ বিশ্বজিৎদাকে দেখছি না সেইভাবে কোনো কাজ করতে, আগে গাড়ি চালাতে দেখতাম, এখন বিশ্বজিৎদা কিছুই করে না। আর ছেলেকে নিয়ে আসবে, নিয়ে যাবে, জিমে যাবে, তারা কিচ্ছু করে না, পুরোপুরি মানে ওই বউয়ের সঙ্গে যেটুকু করা সাহায্য করে, ব্যাস, এর বাইরে পুরোটাই বেকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার ওয়াইফটি আজকে তার দেখো বিজনেসটা ওখানে বেশ ভালো সুন্দর দাঁড়িয়েও গেছিল, সেইখান থেকে আবার একটা জায়গা দেখো বারবার শিফট হলে না এই বিজনেসে মানে একটা যারা এই অনলাইন বিজনেস করে, একটা লোকালিটির মধ্যে একটা পপুলারিটি থাকে, কিছু সংখ্যক মানুষ যান, সেখান থেকে জিনিসগুলো ডিসপ্যাচ করাটা অনেকটা সহজ হয়ে যায়। আবার একটা শিফট করে, প্রথমে যখন গ্রামের বাড়িতে করছিল সেখান থেকে জিনিসটা ওখানে সেট হতে
করতে সময় লাগলো, আবার এখান থেকে গ্রামের বাড়ি। এতে তো তাদের এই বিজনেসটাও হ্যাম্পার হচ্ছে নাকি? আর সব থেকে বড় কথা, একজন হাজব্যান্ড সে তার ওয়াইফের হেলথটা বুঝছে না, দেখছে না যে তার ওয়াইফটি কতটা কষ্ট করছে, তার ফিজিক্যালি কতটা কষ্ট হয়ে যাচ্ছে। সে না হয় বাজারটা করে দিচ্ছে, ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, বাস হয়ে যাচ্ছে, কিন্তু ও কতগুলো মানুষকে মেনটেন করছে, সংসারকে মেনটেন করছে, তারপরে ওইটুকু বাচ্চা যার সঙ্গে 24 আওয়ার্স ওকে থাকতে হচ্ছে, টাইম মতো তাকে দেখভাল করতে হচ্ছে। এই মেয়েটি করছে এই বর্ষায় ভিজে ভিজে বাইরে গিয়ে বাসনপত্র ধোয়া, কখনো গ্যাস শেষ হয়ে যাচ্ছে, কাঠের উনুনে রান্না করা, এই সেই জিনিসটা। কিন্তু আজকে তো ও যখন এই কাজগুলো করতো সেই সময়টা ওর ক্যাপাসিটি ছিল না, ওকে ওইভাবে চলতো। তো আজকে ওর ক্যাপাসিটি থেকেও দেখো ওকে হাত পা বেঁধে দেওয়া হচ্ছে। বলেছি না, মেয়েরা চাইলেও পারে না, দেখেছো তো? মেয়েরা আজকে মানে স্বনির্ভরশীল হয়েও কোথাও গিয়ে আটকে যায় শুধুমাত্র স্বামী শ্বশুরবাড়ি এই জায়গাটাতে। আজকে দেখো প্রিয়া আজকে যে স্যাক্রিফাইসটা করছে, প্রিয়াকে নিয়ে যত গসিপি হোক না কেন, যত খারাপ কথাই বলি না কেন, যেটা ভালো সেটা সবসময় বলে এসেছি, এখনও বলবো। ও একজন আদর্শ বউ। এরকম বউ পাওয়া এত সহজ নয়, মুখের কথা না। যখন ফ্ল্যাটে ছিল একটা সময় দেখেছি ওর শ্বশুর এসছে, শ্বশুর অসুস্থ হয়ে পড়ে, ওর শাশুড়িও অসুস্থ অবস্থায় ওই ফ্ল্যাটেই থাকে, এবং ও কিন্তু দুজনকে সামলেছে, শ্বশুর শাশুড়ি দুটো বাচ্চাকে সামলেছে, সদ্য ছোট্ট বাচ্চা, তার সঙ্গে আয়ুষকে সামলেছে, সংসার সামলেছে, ব্যালেন্স করেছে। আর এখন দেখো পুরো শ্বশুরের দায়িত্বটা ওর উপরে। হ্যাঁ, ওর যা ভাসুর ছিল, কিন্তু এখন এই মুহূর্তে সম্ভবত ওরা নেই। আমি কন্টিনিউ ওদের ভিডিও দেখি না, সম্ভবত নেই, ওরা চলে গেছে। কারণ কি? কারণ সেও তার ছেলেকে মানুষ করতে চায়, সেও তো তার ছেলেকে মানুষ করার জন্য এই জায়গা থেকে ওই জায়গাটাতে আছে। তাহলে প্রিয়া কেন এটা পারবে না? কি কারণে পারবে না? কেন পারবে না? আজকে প্রিয়া যেখানে বলছে তোমার বাবাকে এখানে ফ্ল্যাটে নিয়ে এসে রাখো, তাহলে আমার সব দিকে সুবিধা হয়, তাহলে সবটাই তো ভালো। আর এখান থেকে প্রপারে থাকলে ডাক্তারের কাছে যাওয়া, কোনো সমস্যা হলে দৌড়ে একটা কিছু গাড়ি পাওয়া, তারপরে হসপিটালটা কাছে, সমস্ত কিছুতে সব রকম ফেসিলিটি পাওয়া যায়। আমরা কেন প্রপারে থাকতে চাই? ফেসিলিটিগুলোর জন্যই তো আমরা প্রপারে থাকতে চাই। কিন্তু কেন ওর হাজব্যান্ড কেন চাইছে? কি কারণে চাইছে? নাকি এটাও ক্লিক বেট? বুঝলাম না। তবে মনে হলো না প্রিয়ার কথা শুনে এটা ক্লিক বেট। আমার মনে হলো সত্যি ওর হাজব্যান্ডের কারণেই প্রিয়াকে ফ্ল্যাট হয়তো ছাড়তে হবে, কারণ ফ্ল্যাটে থাকছে না, অথচ এতগুলো করে টাকা ভাড়া দিতে হচ্ছে, এটা তো গায়ে লাগবে। আর খেটে ওকেই তো কষ্ট করে ইনকামটা করতে হচ্ছে, ওকে সব দিক ব্যালেন্স করতে হচ্ছে। আর একটা জিনিস বুঝে পাই না আমি, আজকে শ্বশুরমশাই অসুস্থ, তার এরকম কন্ডিশন, বৌমা আছে, ছেলেরা আছে, সব ঠিক আছে, কিন্তু শাশুড়িকে কেন তার বাপের বাড়িতে গিয়ে বসে আছে? তার কোনো দায়িত্ব নেই, তার কোনো রেসপন্সিবিলিটি নেই। হ্যাঁ, সেও অসুস্থ ছিল, জানি। আজকে সে অসুস্থ ছিল বলে তার নিজের জন্য সে তার হাজব্যান্ডকে ছেড়ে বেরিয়ে চলে গেল, সে তার বাপের বাড়িতে থাকবে বলে। আর যদিও প্রিয়া এই নিয়ে কোনো কথা বলেনি, বলতে পারে, অনেক ক্ষেত্রে আমরা অপারক হয়ে পড়ি। নিশ্চয়ই তার শাশুড়িকে এখন আগের থেকে একটু হলেও ভালো আছে, কিন্তু তার দায়িত্ব সে এড়াতে পারেনি, স্বামী তো তার। আজকে যদি এই জায়গায় ওর শ্বশুরের জায়গায় যদি কোনোভাবে প্রিয়ার কোনো রকম সমস্যা হতো বা অসুস্থ থাকতো, তার শাশুড়ি কি প্রিয়ার ঠিক এইভাবে টেক কেয়ার করতো? কখনোই করতো না। প্রিয়া যখন প্রেগনেন্ট ছিল, প্রিয়ার যখন বেবি হলো, তখনও দেখিনি ওর শাশুড়িকে এইভাবে, মানে একটা দিনের জন্য সেইভাবে টেক কেয়ার করতে দেখিনি তো। কিন্তু প্রিয়া একজন যে নিজে কদিন আগে মা হয়েছে, ওরও তো একটা ফিজিক্যাল রেস্টের প্রয়োজন আছে। ও কি রেস্ট পেয়েছে? এই মেয়েটা এত অল্প বয়স, দুটো বাচ্চা, সংসার, এতগুলো মানুষের দায়িত্ব, ব্যবসা, তার সঙ্গে ব্লগিং, সমস্তটা সামলে ফ্ল্যাটে যখন ছিল, ও শ্বশুর শাশুড়ি ছিল, ওরা যখন ফ্ল্যাটে ছিল, তখন আমি কয়েকটা ভিডিও দেখেছি এবং সেখানে প্রিয়া বলতো রাত্রি অনেক রাত পর্যন্ত ভিডিও এডিট করছে, তারপরে ব্যবসার জন্য ভিডিও শ্যুট করছে, অনেক রাত পর্যন্ত করছে, তারপরে গিয়ে একটু ঘুমাচ্ছে, আবার ভোরবেলা উঠে যেতে হচ্ছে। এরকম করলে তো ও নিজে অসুস্থ হয়ে যেত। আর তারপর আমরা জানি আয়ুষ একেবারে পুরোপুরি সুস্থ সেটাও না। এখন আয়ুষ ভালো আছে, ভালো থাকুক, ঈশ্বরকে আরও ভালো করে দিক, প্রপার ভালো করে দিক, এবং ওর দীর্ঘ আয়ু কামনা করি। তারপরেও বাবা মার মনের মধ্যে তো একটা ফাঁকা থাকেই, ওরও তো মেডিসিন চলে, টাইম মতো খাবার দাবার সবটা টাইম মতো করতে হয়। ও একা একটা মানুষ কী করে পারবে? আর কেন ওর হাজবেন্ড এতটা জোর করছে, যেখানে ওর ইনকাম সবটা চলছে? ও ইনকাম না করলে তো সব বন্ধ হয়ে যাবে। আজকে যদি ও অসুস্থ হয়ে 10 দিন পড়ে থাকে, তখন কি হবে? তখন এই 10 দিনের ইনকাম তো বন্ধ হয়ে যাবে না? তাহলে এই মানুষগুলোকে কে দেখবে? তখন ওর হাজব্যান্ড এই ছোটো বাচ্চাটিকে, আয়ুষকে আর প্রিয়াকে কী করে সামলাবে? এটাই ভেবে পাই না। আর যেখানে প্রিয়া আজকে বলছে যে ফ্ল্যাটে আমরা সবাই মিলে থাকি, বাবাকে এখানে নিয়ে এসো, তাতে কিসের সমস্যা, কিসের অসুবিধা? হ্যাঁ, ওর শ্বশুর
একদম শুরু থেকেই গ্রামে থাকতে অভ্যস্ত, গ্রামের লাইফটাই সে ভালোবাসে। কারণ আমরা জানি যে যেখানে থেকে অভ্যস্ত তাকে সেখান থেকে শিফট করে নিয়ে গেলে তার আরও মেন্টাল মানে সিচুয়েশনটা আরও খারাপ হয়ে যায়, এটা বুঝি। কিন্তু এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে না মানে সময়ের সঙ্গে পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হয়। এই ক্ষেত্রে তাকেও করতে হবে, কিচ্ছু করার নেই। কারণ তা না হলে আমি 5টা দিককে স্টপ করে একটা দিককে রাখবো, সেটা তো হয় না। বরঞ্চ আমি একটা দিককে যদি একটু ব্যালেন্স করে নিই, 5টা দিককে সঠিক পথে রাখতে পারি, ঠিকঠাক অ্যাক্টিভ রাখতে পারি, তাহলে সেটাই তো সবাই চাইবে। আমার মনে হয় না তাতে ওর শ্বশুরের অসুবিধা হবে। হয়তো ওখানে হাওয়া বাতাসটা অনেক বেশি পাওয়া যায়, যেটা প্রপার, যেখানে ওর ফ্ল্যাট সেখানে পাওয়া যায় না, কিন্তু কিছু তো করার নেই। যতদিন উনি সুস্থ না হচ্ছেন ওনাকে তো একা ছেড়ে দেওয়া যাবে না, ওনাকে দেখভাল করতে হবে। দেখভাল করার জন্য বাড়ির নিজের লোকের দরকার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রিয়াকে আজকে প্রিয়ার বাচ্চার কথাও ভাবতে হবে, নিজের কথাও ভাবতে হবে, সংসারের কথাও ভাবতে হবে, শ্বশুরের কথাও ভাবতে হবে। এই দায়িত্ব কর্তব্য থেকেও নিজেকে সরাতে পারবে না। তাহলে ওর ফ্যামিলি পার্সনদেরও তো এটা বোঝা উচিত যে একটা মেয়ের উপর কেন তারা সবাই মিলে এতটা প্রেশার দেবে, কী কারণ, কিসের জন্য। আজকে ও যেটা বলছে সেটা তো খারাপ বলেনি, তাহলে ওই বাচ্চা ছেলেটারও প্রেশার পড়ে না, ওই ছেলেটাকে এতটা লং ডিস্টেন্স মেনটেন করে স্কুলে যাওয়া আসা করতে হয় না, তাই না? এই রোদ, ঝড়, জল, বৃষ্টি, যা কিছু হোক না কেন সমস্তটা সামলে। আর এটা সম্ভব, কয়েকদিন সম্ভব, কিন্তু রোজ রোজ সম্ভব নয়। কারণ আমরা রক্তে মাংসে করা শরীর, আমাদের শরীর একটা টাইম মানে পারমিট নেওয়ার একটা ব্যালেন্স থাকে, তাই না? কতটুকু পারমিট করবে আমাদের শরীর। তো ও তো একটা ছোটো বাচ্চা, এতটা লং ডিস্টেন্স এই গরমে, এই রোদে, এখন নয় বৃষ্টি হচ্ছে, দুদিন পর আবার কড়া রোদটা উঠবে, এই ঘামের মধ্যে ঘামটা শরীরে বসবে, অতটা টাইম, স্কুল ছুটি হওয়ার পর এতটা টাইম লাগবে ওকে এখানে ফিরতে, ওর খিদে পেয়ে যাবে, সমস্ত দিকটা মিলিয়ে মিশিয়ে না বিষয়টা খুব একটা মানে খুব বাজে একটা সিচুয়েশন। হ্যাঁ, অনেকেই আছে অনেক দূরের থেকে স্কুলে যায়, কিন্তু এতটা ডিস্টেন্স আমার মনে হয় না। কারণ আমার মনে হয় গ্রামের বাড়ি থেকে ফালাকাটা খুব একটা কাছে না, বেশ অনেকটাই জানি না কতক্ষণের ডিস্টেন্স, আমার যতটুকু মনে হলো বেশ অনেকটাই ডিস্টেন্স। সেখানে মানুষ স্কুলে যায় 1/2 ঘন্টা 1 ঘন্টা কি যায় না, বাসে করে জার্নি করে, বাড়ি মানে স্কুল বাসগুলোতে করে যায় না, যায়, সেখানে তারা স্কুলে যায়। ওই একটা স্কুল বাসে করে গেল, দেখো ঝড় বৃষ্টি হোক, যা কিছুই হোক, রোদ হোক, সেটা কিন্তু শরীরে লাগলো। ওই গাড়ি করে গেল 1/2 ঘন্টা 1 ঘন্টা, এর ওপরও আমার মনে হয় না তার থেকে বেশি দূরে কোনো বাচ্চাকে কোনো মানে বাবা মা দেয় বলে আমার মনে হয় না। কারণ আর তারপরে যাদেরকে দেয় তাদেরকে আমি এটা আমি দেখেছি যে হয়তো ভালো একটা স্কুল দেখে দেওয়া হলো, কিন্তু ওই বাচ্চাটার জার্নিতেই টাইম শেষ হয়ে গেল। ভোরবেলা যদি একটা বাচ্চা সকাল 6টায়, আমার এখান থেকে বাসগুলো যে যায় আমি দেখি, নারায়ণের বাস যায়, দমদমের কিছু স্কুলের বাস যায় যেগুলো দেখি, তারপরে সেন্ট জেভিয়ার্সের বাসগুলো যে যায় দেখি, এক একটা বাচ্চা 5:30 5টা শীতকালেও ওই টাইমে বাসে ওঠে। বাড়ি ঢুকতে ঢুকতে যখন ওই বাসগুলো আবার রিটার্ন করে তখন দেখি বাড়ি ঢুকতে ঢুকতে, যেগুলো দমদম যায় আর কি, বাড়ি ঢুকতে ঢুকতে দেখি 7:30 8টা হয়ে যায়। বাবা মা গেটের সামনে দাঁড়িয়ে থাকে, বাস থেকে যান। ওই বাচ্চাটা তখন তারপরে তার কী ইচ্ছে করে, তখন তাকে যখন ফ্রেশ করে খাইয়ে দেওয়া হবে তখন সে একদম তার শরীর ছেড়ে দেবে, শুয়ে পড়বে। কী লাভ আমার এত নামে স্কুলে পড়িয়ে, তাই না? যদি বাচ্চা নিজে স্টাডি করতে না পারে, যদি বাচ্চা নিজে বাড়িতে পড়তেই না পারে, হ্যাঁ বড় বড় স্কুলে হয়তো টিচারের দরকার না, তারাই শেখায়, কিন্তু তারা শেখালো রিভিশন তো প্রয়োজন। তাহলে এই ক্ষেত্রে আয়ুষের ক্ষেত্রেও আমি বলবো এতটা লং টাইম, আর তারপরে ও তো একেবারে সুস্থ না, ওরও টাইম মতো মেডিসিন দিতে হয়, টাইম মতো খাওয়া দাওয়া, ওকেও অনেক কিছু মেনটেন করতে হয়, ওয়েদারটাও ম্যাটার করে ওদের জন্য। তো সেইখানে দাঁড়িয়ে আজকে বিশ্বজিৎ দা একজন বাবা হয়ে কী করে এই জিনিসগুলোকে স্যাক্রিফাইস করে শুধু একটা জিনিস দেখছেন, বাবার প্রতি তার দায়িত্ব আছে ছেলে হিসাবে, ডেফিনেটলি আছে 100%, সেটা করতেই হবে। শুধু দায়িত্ব বলে নয়, বাবা তার উপরে কিছু নেই, বট গাছ, বাবা মায়ের উপরে কিছু হয় না, কিন্তু নিজের সন্তান এরাও তো তারই দায়িত্ব, স্ত্রী এরাও তো তারই দায়িত্ব। আজকে যে মেয়েটি সদ্য মা হয়েছে, এতদিন ব্যালেন্স করছে, সে ইনকামও করছে, সে মেয়েটির উপর কতটা প্রেশার করছে, আজকে অতগুলো টিচ করেছে, তাই না? আমরা জানি সিজার হলে মিনিমাম 6 মাস বেড রেস্টে থাকতে হয়, সেখানে মেয়েটি একটা মাসও রেস্ট পায়নি, সে নিজের হাতে সবটা করছিল। এখন তো আরও বেশি করে তাকে বাইরে গিয়ে বাসন মাজা, কাঁচা ধোয়া করা, এই ঝড় বৃষ্টিতে কাঠের উনুনে রান্না করা, ঘর বাইরে, রান্নাঘর বাইরে, সেখান থেকে সবটা করে, এই সমস্ত কিছু। কারণ এখনও সবটা সেটিং, আস্তে আস্তে হয়তো এখানে শিফট হয়ে গেলে গ্যাস ফ্যাসগুলো সব চলে আসবে, তো চলে আসার পরে তারপরে হয়তো সবটা ঠিকঠাক হবে বলে পরেও দেখবে গ্রামের বাড়িতে থাকলে এত কাঠ পাতা থাকলে তখন ইচ্ছে করে আমি কাঠে গিয়ে রান্না করি, এগুলো করবে। আর গ্রামের বাড়িতে সেই ফেসিলিটি থাকবে না। আমরা একটা মানে 2 কামরার ঘরের মধ্যে আছি, তখন আমাদেরকে তার মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। আর 2 কামরার ঘরের মধ্যে আছি মানে দেখবো সবই আমাদের হাতের কাছে অ্যারেঞ্জেবল, আমরা অ্যারেঞ্জ করে রেখে দেবো, সব কিছু সেইভাবে সিস্টেমেটিক্যালি তৈরি হবে। যখন আমরা ছড়ানো একটা 5 কাঠা 10 কাঠা জায়গার মধ্যে থাকবো, তখন এখানে একটা ওখানে একটা, মানে অনেকটা জায়গা, সে স্পেস বুঝে বুঝে জিনিসগুলোকে তৈরি করা হবে,
তখন আবার ছোটাছুটি অনেক বেশি করবে, তাহলে ওর পক্ষে কি এখন এটা নেওয়াটা কি ঠিকঠাক? আমার এই জায়গাটাতে বড্ড আপত্তি। আর প্রিয়ার ওই কথাগুলো এত খারাপ লাগছিল, বলছিল আমার এই ফ্ল্যাটটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, মনটা আমার খুবই খারাপ। আমি এতদিন পরে 3 সপ্তাহ পরে ফ্ল্যাটটাতে এলাম, এখানে আমি নিজের হাতে সবটা সাজিয়েছিলাম, এসেছিলাম আমার ছেলেটিকে মানুষ করবো বলে। কিন্তু দেখো সব কথা তো আমি ক্যামেরায় বলতে পারছি না। আমার বর যদি ব্লগিং করতো তাহলে তোমরা হয়তো বুঝতে পারতে, তাহলে হয়তো আমি তোমাদের বুঝিয়ে বলতে পারছি না। মানে ওই যে বললাম, ও যে স্ত্রী, ওকে স্ত্রী ধর্ম পালন করতে হবে, ও যে পুত্রবধূ, ওকে সেই ধর্ম পালন করতে হবে, তাই জন্য ওকে অনেকগুলো দিক স্যাক্রিফাইস করতে হচ্ছে। কিন্তু আমার কথা, এই স্যাক্রিফাইসটা একটা মেয়ের উপর চাকরি দেওয়া হচ্ছে না তো। স্যাক্রিফাইস হোক, অবশ্যই ডেফিনেটলি করবে, কিন্তু সেটা যেন মন থেকে হয়, যে আমি মন থেকে করছি। ও অবশ্যই মন থেকে করছে, কিন্তু ওর কথা শুনে কোথাও গিয়ে ওর উপর মেন্টাল প্রেশার হচ্ছে। তার সঙ্গে এই মেন্টাল প্রেশার ওর ফিজিক্যাল যে কতটা ক্ষতি করছে, এমনিতেই তো ওর উপর একটা ফিজিক্যাল অনেক বড় প্রেশার হচ্ছে। রাত জেগে কাজ করা, সংসার সামলানো, বাচ্চা সামলানো, শ্বশুরমশাইকে দেখা, সমস্ত দিক মিলিয়ে মিশিয়ে ওভারঅল ব্যাপারটা একটুখানি ভেবে দেখো তো। আমি ওকে হ্যাটসঅ্যাপ করবো, আমি ওকে হ্যাটসঅ্যাপ দেবো যে ওর মতো মেয়ে বলেই হয়তো সব দিক ব্যালেন্স করতে পারছে। আমাদের মতো মেয়েরা এই স্টেজে ওর জায়গা থাকলে কোনোভাবেই পসিবল ছিল না, পারতামই না এত দিক ব্যালেন্স করতে, সত্যি পারতাম না। এমনিতেই দেখেছি সবসময় প্রিয়াকে যেদিন থেকে চিনি, প্রিয়া কিন্তু ভীষণ মানে মানে কর্মপ্রবণ, মানে ও খুব খাটতে পারে, ভীষণ খাটতে পারে। ওর খাটনিতে কিন্তু কোথাও এইটুকু মানে কমতি থাকে না। ও ভীষণ পরিমাণে পরিশ্রম করতে পারে, ও নিজের দিকে তাকায়, আর পরিশ্রমের ফলই আজকে ও পাচ্ছে। ও এত খেটেছে, তার ফলটাই ও পাচ্ছে। ওর আরও অনেক ভালো। যেখানে খারাপ দেখি সেটা নিয়ে নেগেটিভ কথা বলি, কিন্তু ভালো থাকলেও তাকে নিয়ে নেগেটিভ কথা কখনোই বলবো না। আর ওর এগেনস্টে কখনোই ছিলাম, ওর কিছু অ্যাক্টিভিটি যেগুলো খারাপ লাগে সেগুলোর এগেনস্টে ছিল। কিন্তু ক্রিয়েটার হিসাবে ওকে ভীষণই ভালো লাগে, ওকে দেখে অনেক জায়গায় মোটিভেশন পেয়েছি। কারণ তখন আমি নিজে ক্রিয়েটার হিসাবে এখানে আসিনি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে তো মোটিভও না। তো সেই থেকে ওকে দেখি একদম শুরুর জার্নি থেকে কতটা কষ্ট করেছে, আজকেও কষ্ট করেছে, তার ফল পাচ্ছে। কিন্তু কী লাভ, এত কষ্ট করে, এত কিছু করে, সবার জন্য এত ভেবে, আজকে কোথাও গিয়ে ওর নিজের ইচ্ছে, ওর নিজের চাহিদা, ওর নিজের সুখকে গলা টিপে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই জায়গাটাতেই এত খারাপ লাগে। সবাই বলে না, যে অনেকেই বলে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো উচিত, মেয়েরা স্বাবলম্বী হয়ে উঠলে না সব কিছু প্রতিবাদ করতে পারে, মেয়েদেরকে কেউ টেকিং ফর গ্রান্টেড করে দেয় না। সত্যিই কি তাই? এই প্রিয়া তো তার জলজান্ত উদাহরণ। প্রিয়াকে চোখের সামনে দেখছি, এরকম কত প্রিয়া আছে আমাদের আশেপাশে। কেউ সোশ্যাল মিডিয়ায় আছে, কেউ সোশ্যাল মিডিয়ায় নেই। সোশ্যাল মিডিয়ার বাইরে এরকম প্রিয়া আরও অনেক বেশি আছে, যারা নিজেরা মানে স্বনির্ভরশীল হওয়া সত্ত্বেও তারপরেও তাদের সমস্ত চাহিদাগুলো গলা টিপে খুন করে দিতে হয়। কারণ ওই যে আমাদেরকে যে ওই ধর্মটা পালন করতে বলা হয়, শ্বশুর বাড়ি সেই ধর্ম পালন করতে হবে, স্বামী সেই ধর্ম পালন করতে হবে, সন্তান সেই ধর্ম পালন করতে হবে। হ্যাঁ, করতে হবে। আর এটা বোধহয় একটা মেয়ের পক্ষেই সম্ভব। আজকে প্রিয়া যে স্যাক্রিফাইসটা করছে, এই প্রিয়ার জায়গায় যদি প্রিয়ার হাজব্যান্ড থাকতো, তোমাদের কি মনে হয় সে করতো 1%ও স্যাক্রিফাইস? কখনো করতো না, কখনো না। যদি এতটাই সে বুঝদার হাজব্যান্ড হতো, প্রিয়া তো যেহেতু ও নিজে ইনকাম করে সব দিক ব্যালেন্স করতে হচ্ছে, সুতরাং ওকে মেপে ঝেপে চলতে হবে, ওকে বুঝতেই হবে। আজকে যদি ওর হাজব্যান্ডও ইনকাম করতো না, তাহলে আজকে প্রিয়াকে এত কষ্ট করতে হতো না। হ্যাঁ, গ্রামের বাড়িতে আছো, ঠিক আছে, তাহলে হয়তো আয়ুষের জন্য একটা গাড়ি, যেখান থেকে ও সেফটির সঙ্গে যেতে পারবে, যে ঠিক আছে স্কুল যাতায়াত করছে, তার সঙ্গে ওকে প্রিয়াকে হেল্প করার জন্য একজন হেল্পিং হ্যান্ড, এগুলো রেখে দিতে পারতো যদি স্বামীর ইনকাম করতো। সেটা তো নেই। ও নিজের ইনকামে এতদিন কী করে ব্যালেন্স করবে? আর ওর শ্বশুর এখন তার ট্রিটমেন্টও ওর ইনকাম থেকে চালাতে হবে না, আমি বলছি না সবটা ও দিচ্ছে, একদমই না। ওর ভাসুর ডেফিনেটলি দিচ্ছে, অবশ্যই দিচ্ছে। কিন্তু দেখো, শুধু টাকা দিলাম সেটা তো হয় না, ফিজিক্যাল যে খাটনিটা সেটা সব থেকে বড়। ও কিন্তু ফিজিক্যালি খাটছে, ফিনান্সিয়ালও দিচ্ছে। ওকে দিচ্ছে না, ও সবই দিচ্ছে, সবটাই করছে। জানি না কে কতটুকু দিচ্ছে, সেটাতে আমার ঢোকারও বিষয় নয়। তবে ফিজিক্যাল খাটনি যেটা দেখতে পাচ্ছি, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তাকে টেক কেয়ার করা, টাইম মতো খাওয়া দাওয়া, ওয়াশরুমে নিয়ে যাওয়া, তার চান করানো, এখনও পর্যন্ত ও নিজের হাতে একা সবটা করছে। কী করে পারছে যে নিজে এতটা অসুস্থ? কদিন আগে এরকম একটা সিজারের মতো উঠে থেকে সে উঠে আসে, সেই মেয়েটার ওপর এতটা প্রেশার। সত্যি খারাপ লাগছে। এইটুকু একটা মেয়ে, দুটো বাচ্চার সামনে, সংসার সামনে, ফিনান্সিয়াল সমস্ত দিক সামনে, অসুস্থ শ্বশুরকে সামনে, কদিন আগে শাশুড়ি মাকেও সামলেছে, সমস্ত দিকটা ব্যালেন্স করছে, কাঠের উনানে রান্না করছে, বাইরে গিয়ে সব কাজ করছে। সত্যি তারপরে নিজের ইচ্ছেগুলোকে খুন করে দিতে হচ্ছে, তাই না? এত কিছু করেও হয়তো ওই যে মন রাখার জন্য আমাদেরকে মেনে নিতে হয় কম্প্রোমাইজ, এরই না, সেই কম্প্রোমাইজই ও করছে। জানি না, ও বললেও আমার পরিবার ভালো থাকলে আমি ভালো থাকবো,
ওইখানটাতে তো উত্তরটা বেরিয়ে আসলো। আমরা সবই পরিবারের জন্য করি, সবটাই পরিবারের জন্য করি। পরিবার ভালো আছে মানে আমি ভালো আছি, আমার ভালো থাকার মানেটাই তো তাই, আমার ভালোবাসার মানুষগুলো ভালো আছে। কিন্তু তাদেরও তো বুঝতে হবে, আমাকে একটু বুঝতে হবে না আমি কোথায় ভালো থাকবো, তারা কি সেটা খুঁজবে না? আমি যদি তাদের ভালো থাকার দায়িত্ব নিই, তারা কি আমার একটু ভালো থাকার দায়িত্ব নিতে পারে না? আজকে ওর এই একটা কথার মধ্যে অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে এসেছে। জানি না ওর হাজব্যান্ড কতটা বুঝতে পারবে, কতটা বুঝতে পেরেছে, কিছু বলার নেই। তবে একটা কথা বলবো, অ্যাপ্রিসিয়েট করবো আমি প্রিয়ার ভিউয়ার্সদেরকে, তারা সম্পূর্ণটা বুঝতে পেরেছে এবং কমেন্ট সেকশন চেক করে আসলাম, প্রত্যেকে এই একই পয়েন্টে স্টিক করে অনেকগুলো কথা বলেছে এবং প্রিয়াকে বারবার বলেছে ফ্ল্যাটটা ছেড়ে দিও না, তাহলে অনেকবার ফুট করবে। কিন্তু যতই যে যাই বলুক, ওর কাছে কিছু করার নেই, অপশান নেই। আর আমাদের কাছে যখন অপশান থাকে না, তখন আমাদেরকে সেটা যত খারাপই হোক না কেন মেনে নিতেই হয়, বাধ্য হয়ে মেনে নিতেই হয়, কিচ্ছু করার থাকে না। বন্ধুরা, ভিডিও শুরু থেকে এই পর্যন্ত আসলাম, ইন্ট্রো দিলাম না, চলো একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আমি কতগুলো ঠিক বললাম না ভুল বললাম জানিও। সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।